বিভিন্ন বইতে খুবই খ্যাতভাবে লেখে যে শব্দের শেষে নেস থাকলে নাউন হয়, হ্যান থাকলে ত্যান হয়, এইভাবে শেখা উচিত না। তুমি কনসেপ্টটা বুঝো, মিনিংটা বুঝো। তুমি যদি একটু আমার ক্লাসে মনোযোগী হয়ে সবগুলা ক্লাস করো, 15-এ 15 পাওয়া কোনো ব্যাপারই না। ইভেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যত রুল আছে সবগুলো রুলকে জাস্ট হচ্ছে একটা রুল দিয়েই আমরা রিপ্লেস করতে পারি। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে আমরা বলি, এটা আমাদের দেশে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বলে সবাই চালিয়ে দেয়। তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বসের চ্যাপ্টারে যাও, দেখবা কি যে রুলসগুলো আছে সেই সবগুলা রুলস হচ্ছে তোমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই হচ্ছে নেয়া। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়বো, আমরা এটাকে কমার্শিয়ালি বলতে পারি যে রাইট ফর্ম অফ ভার্বস পড়বো। তো যাই বলো না কেন, এই এগ্রিমেন্ট অর্থ কি বলো তো ভাইয়েরা? এগ্রিমেন্ট অর্থ কি? চুক্তি। আচ্ছা, দেখবা বিভিন্ন বড় বড় হচ্ছে ইউটিউবে স্কলার আছে, তারাও ইভেন বলে হচ্ছে যে এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। এখানে সাবজেক্ট আর ভার্ব নাকি একে অন্যের সাথে চুক্তি করবে। সাবজেক্ট আর ভার্বের কি হাত পা আছে যে চুক্তি করবে? এখানে আসলে চুক্তি বোঝায় না, তাহলে কি বোঝায়? এমনিতে যদি আমি ধরো এগ্রি লিখতাম, ধরো হচ্ছে এগ্রি অর্থ কি বলতো? একমত হওয়া বা সম্মত হওয়া। আচ্ছা, এখন যদি এটা তো ভার্ব, তাই না? এটার সাথে একটা মেন্ট যোগ করলে কি হয়? এটা নাউন হয়। তাহলে এগ্রি যদি হয় সম্মত হওয়া, তাহলে এগ্রিমেন্টের মিনিং কি হতে পারে? সম্মতি। তাহলে চুক্তি ওয়ার্ডটা কিভাবে আসলো? এইটা হচ্ছে নর্মালি একটা আনকাউন্টেবল নাউন। আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনে একটা বিষয় শিখবো। এখানে আমরা শিখবো যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদেরকে তুমি যদি কাউন্ট করো তাহলে হচ্ছে মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে এগ্রিমেন্ট মানে হচ্ছে সম্মতি, কিন্তু তুমি যদি লেখো অ্যান এগ্রিমেন্ট, তখন বোঝাবে একটা চুক্তি। আবার তুমি ধরো যদি লেখো এগ্রিমেন্টস, তাহলে বোঝাবে হচ্ছে অনেকগুলা চুক্তি। এখন বিষয়টা কীরকম, আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, তখন বোঝাবে কি? বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সম্মতি। আবার যদি আমরা লিখি যে অ্যান এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, তখন কি বোঝাবে? বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার একটা চুক্তি। বোঝা গেছে ডিফারেন্সটা? এরকম আরও বেশ কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো হচ্ছে আমরা যদি লিখি উড, উড মানে কি বলতো? কাঠ বোঝায়। এখন আমরা যদি হচ্ছে উডস বলি, তাহলে এটার মিনিং কি বোঝাবে? বন বা জঙ্গল। তারপরে ধরো হচ্ছে ওয়াটার মানে কি বলতো? পানি। এখন যদি আমরা বলি এ ওয়াটার বা হচ্ছে ওয়াটার্স যদি বলি, তাহলে এটা দিয়ে কি বোঝাবে বলতো? একটা জলাশয় বা জলাশয়গুলো। বোঝা গেছে? তাহলে মিনিংয়ে হালকা একটু চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে লিখি ফায়ার, ফায়ার মানে কি বলতো? আগুন। কিন্তু যদি আমরা লিখি এ ফায়ার বা ফায়ার্স, তখন কি বোঝাবে? একটা অগ্নিকাণ্ড বা অনেকগুলো অগ্নিকাণ্ড। ধরো এই যে বিডিআর বাজারের এখানে আগুন লেগে গেল, তাহলে আমরা কি বলবো? দেয়ার ইজ ফায়ার নাকি দেয়ার ইজ এ ফায়ার? দেয়ার ইজ এ ফায়ার বলবো। আচ্ছা, তাহলে অয়েল মানে কি বলতো? তেল। তাহলে অ্যান অয়েল মানে কি হবে? তেলের খনি। এইটা বলতে কিছুই বোঝায় না। অর্থাৎ সব ওয়ার্ডের ক্ষেত্রে এরকম হবে না, অল্প কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে এরকমভাবে কাজ করে। এই বিষয়টা আরও ডিটেলসে আমরা যখন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন পড়বো তখন বোঝাবো। তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই বিষয়টা হালকা আসছে বলে একটু বোঝানো। তাহলে আমরা এই এগ্রিমেন্টের মিনিং আসলে কি বলবো বলতো? সম্মতি বলবো। অর্থাৎ সব সাবজেক্ট সব ভার্বের সাথে একমত হয় না, সম্মত হয় না। সব ভার্বও সব সাবজেক্টের সাথে একমত হয় না। যেমন আই কার সাথে একমত হয় বলতো? গোয়ের সাথে না গোজের সাথে? গোয়ের সাথে। আবার হি কার সাথে একমত হয়? গোয়ের সাথে না গোজের সাথে? গোজের সাথে। এখন এই টাইপ ছোটবেলার জিনিসগুলো এগুলো আমরা সবাই পারি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি ইংলিশের সাবজেক্টগুলো হচ্ছে এতটাই বড় থাকে আর এত কনফিউজিং থাকে যে আমরা বুঝি না যে ভার্বটা কি দিব। তুমি যদি বাজারে বিভিন্ন বইটই দেখো, দেখবা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক রুল। আমার মনে হয় তোমরা সেই ছোটবেলা থেকে প্রতি ক্লাসে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল শিখে আসতেছো। প্রতি ক্লাসেই শেখো, প্রতি ক্লাসেই ভুলো, প্রতি ক্লাসেই শেখো, আবার যে হচ্ছে পরে ভুলে যাও। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন ভুলে যাই? এর রিজন হচ্ছে যে আমাদেরকে জিনিসগুলো আসলে ইলজিক্যালভাবে হচ্ছে প্রেজেন্ট করা হয়। আমাদের হিউম্যান ব্রেইন লজিক্যাল জিনিসগুলো হচ্ছে ধরতে পারে, আর ইলজিক্যাল জিনিসগুলো তুমি প্রেশার দিয়েও তাকে মনে রাখাতে পারবে না। তো আমাদেরকে ইলজিক্যালি হচ্ছে তোমার এই জিনিসগুলো প্রেজেন্ট করার কারণে না আমরা এগুলো না ওইভাবে মনে রাখতে পারি না। কিন্তু তোমাকে যদি একটু লজিক্যালি প্রেজেন্ট করা হয় যে আজকে ক্লাস নিব, এটা তোমার দেখবে একদম সারা জীবনই হচ্ছে প্রত্যেকটা রুল মনে থাকবে। আর আমরা যতটা পারি একটু রুল থেকে বের হওয়ার ট্রাই করবো। এত রুল, আসলে তুমি এখানে রুল শিখতে আসছো না ভাষা শিখতে আসছো? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছো। এখানে এত রুল ধরাই দিলে তুমি এগুলো ইউজ করবা কীভাবে?
তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট আমাদের কমন সেন্স দিয়ে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করব। ইভেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যত রুল আছে সবগুলো রুলকে জাস্ট হচ্ছে একটা রুল দিয়েই আমরা রিপ্লেস করতে পারি। কিভাবে একটা রুল দিয়ে? তুমি একটা সেন্টেন্স যখন হচ্ছে দেখবা, সেন্টেন্সটার মিনিংটা একটু খেয়াল করবা। মিনিংটা খেয়াল করে দেখবা যে কাজটা আসলে কে করে, কাজটা যে করবে সেই অনুযায়ী তুমি হচ্ছে ভার্ব বসাই দিবা, ব্যাস। এইখানে আর সেকেন্ড কোনো রুলই লাগে না। কিরকম আমরা কয়েকটা সেন্টেন্স একটু দেখি। অল দ্য স্টুডেন্টস বাট মানার, মানার বানান ঠিক আছে? ঠিক নাই? এ আর, আচ্ছা ঠিক আছে লিখলাম এটা। অল দ্য স্টুডেন্টস বাট মানার হ্যাজ বা ধরো হ্যাভ, তারপর হচ্ছে ফেইলড ইন দ্য এক্সাম। বলো তো ভাই এটা কি হবে? এই সেন্টেন্সগুলো একটু পর পর একটু লিখে ফেললে ভালো হয়, কারণ তুমি যখন পরে খাতাগুলো দেখবা তখন এই জিনিসগুলো মনে পড়বে তোমার। অল দ্য স্টুডেন্টস বাট মানার হ্যাজ বা হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। হ্যাজের পক্ষে কারা কারা একটু হাত তুলো তো, যে ভাই অ্যান্সার হবে হ্যাজ। তারপরে হ্যাভের পক্ষে কারা কারা একটু হাত তুলো তো, সবাই তো পারো। আচ্ছা কেন হ্যাভ হবে বলো? এটার মিনিংটা একটু দেখি। এমনিতে বাটের মিনিং আমরা কি জানি, কিন্তু কিন্তু এইখানে কি মিনিং দিচ্ছে? ছাড়া। যে সব স্টুডেন্ট মানার ছাড়া, মানে মানার ছাড়া সব স্টুডেন্ট এক্সামে কি করছে? ফেল করছে। তাহলে ফেল করছে কি মানার নাকি সব স্টুডেন্ট? সব স্টুডেন্ট। সব স্টুডেন্ট কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমরা কি দিব? হ্যাভ দিব, ব্যাস হয়ে গেল। এইটাকেই হচ্ছে বিভিন্ন বইতে কিভাবে লিখছে জানো? যে বাট যুক্ত সাবজেক্ট থাকলে বাটের আগের সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। তারপর এটার সাথে আরো একটা রুল অ্যাড করে দিছে। কিরকম? যেমন ধরো আমরা যদি লিখি যে নো স্টুডেন্টস বাট মানার, হ্যাজ বা ধরো হ্যাভ, তারপর হচ্ছে ফেইলড। এইটা কি হবে বলো তো? নো স্টুডেন্টস বাট মানার হ্যাজ বা হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। এখন হবে হবার হচ্ছে হ্যাজ। বিভিন্ন বইতে কিভাবে লিখছে, এই যে একটু আগে যে বললাম না যে বাট যুক্ত সাবজেক্ট থাকলে বাটের আগের সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হবে, তবে বাটের আগে যদি নেগেটিভ সাবজেক্ট থাকে তাহলে বাটের পরের সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হবে। এই আগে পরে এইভাবে শেখার কিছু নেই। তুমি তো বুঝছো আসলে কি বোঝাতে চাচ্ছি। যে মানার ছাড়া কোনো স্টুডেন্টই হচ্ছে ফেইল করে নাই, তাহলে ফেইলটা করছে কে? মানার। তাহলে সেই অনুযায়ী কি দিবা তুমি? হ্যাজ দিবা, ব্যাস হয়ে গেল। মিনিং দিয়ে আমরা এগুলো সলভ করতে পারি। এখন তুমি সবই পড়ে গেলা যে এইখানে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, এইখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। তোমার পরীক্ষায় আসলো যে এই বারটা কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি কি বলবা? যে আমার সাথেই শুধু এরকম হয়। আমি পড়ে গেলাম কি আর পরীক্ষায় আসলো কি? বলো তো এখানে এই বারটা কোন পার্টস অফ স্পিচ হবে? আচ্ছা এখানে বারটা কি মিনিং দিচ্ছে বলো তো? ছাড়া, তাই না? এখানে বারটার মিনিং হচ্ছে ছাড়া। ছাড়া মিনিংয়ে ইংলিশে আর কি কি আছে বলো তো? আচ্ছা তাহলে এখানে বাটের মিনিংটা কি? ছাড়া, তাই না? ছাড়া মিনিংয়ে কি কি আছে? যেমন হচ্ছে আমরা এক্সেপ্ট বললাম, আর কি আছে? আর কয়েকটা বলো, আর কয়েকটা আছে এখানে। উইদাউট হতে পারে, হ্যাঁ উইদাউট। আর কি হতে পারে বলো তো? হ্যাঁ হতে পারে, বা এক্সক্লুডিংও হতে পারে। ইনক্লুডিং মানে কি? যে সাথে আরো অ্যাড করলা। আর এক্সক্লুডিং কি? ছাড়া টাইপের মিনিং আসে। এখন বলো তো ভাইয়া উইদাউটটা কোন পার্টস অফ স্পিচ? উইদাউটটা কোন পার্টস অফ স্পিচ হবে? আরে জানো তো, সবকিছু এরকম রকেট সায়েন্সের মতো চিন্তা করো কেন? উইদাউট কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। ভয় পাচ্ছ কেন? প্রিপোজিশন। আচ্ছা সব উত্তরে কি ব্যতিক্রম হবে নাকি? এখন উইদাউট হচ্ছে প্রিপোজিশন। এটা যদি প্রিপোজিশন হয় তাহলে বাকি সবগুলোই তো প্রিপোজিশন হওয়া উচিত, তাই না? যেহেতু সবগুলোই হচ্ছে একই রকম মিনিং দিচ্ছে, তাহলে এই সবগুলোই আসলে কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। ছাড়া মিনিংয়ে যারা যারা আছে, ছাড়া মিনিংয়ে যারা যারা আছে সবাইকে আমরা কি বলবো?
প্রিপোজিশন। অর্থাৎ এখানে যাদেরকে যাদেরকে আমরা লিখলাম সবাই হচ্ছে প্রিপোজিশন। মানে প্রিপোজিশন আমরা কেন ইউজ করি? ওয়ালাইকুম আসসালাম। প্রিপোজিশনকে আমরা বলি হচ্ছে তোমার এক ধরনের কানেক্টর। আমরা কনজাংশন আর প্রিপোজিশন দুইটাই হচ্ছে কানেক্ট করে। কনজাংশন একটু বড় বড় কাজগুলো করে, আর প্রিপোজিশন হচ্ছে ছোট ছোট কাজগুলো করে। বুঝা গেছে? এই আর এমনিতে কনজাংশন আর প্রিপোজিশনের ভেতরে একটা ডিফারেন্স আছে, ওইটা যখন আমরা হচ্ছে কানেক্টরস পড়তে যাব তখন হচ্ছে পাবো। এখন বলতে গেলে অনেক জায়গা লাগবে, আমাদের একটু সময়ও লাগবে। তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে বুঝে রাখি যে হচ্ছে প্রিপোজিশন আর কনজাংশন তাদের ভেতরে সিমিলারিটিস আছে, দুইটাই হচ্ছে কানেক্টরস, কিন্তু তাদের মধ্যে একটা বড় ডিফারেন্স আছে। দুইজনের কাজ হচ্ছে একদম সম্পূর্ণ দুই রকম। আচ্ছা, তাহলে এই যে আমরা যেগুলো লিখলাম এগুলোকে আমরা কি বলবো? ছাড়া মিনিংয়ে যারা যারা আছে সব হচ্ছে প্রিপোজিশন। বাট যখন কিন্তু মিনিং দিবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে কনজাংশন, আর যখন এটা দিয়ে ছাড়া মিনিং দিবে আমরা কি বলবো? প্রিপোজিশন। এখন ধরো তোমাকে আমি হচ্ছে দায়িত্ব দিলাম যে এডমিশন টেস্টের একটা কোয়েশ্চেন বানাও। তুমি এখান থেকে কোনটা নিয়ে কোয়েশ্চেন করলে কোয়েশ্চেনটা কঠিন হবে বলো তো? যে স্টুডেন্টদেরকে একটু কনফিউজড করি, যে এইটা দিয়ে দেই ওরা হচ্ছে ভুল অ্যান্সার দিবে। তাহলে হয় এক্সক্লুডিং, তা না হলে কি বাট। এই দুইটা দিলেই ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কনফিউজড হয়ে যাবে। কিন্তু আমাদের মেডিকেলের এরা এতটাই ভালো, তারা কি করছে, এই যে এক্সেপ্টটা আছে না, এই এক্সেপ্টটা হচ্ছে পরীক্ষায় দিস। কারণ এই পুরো সেন্টেন্সটা লিখে এই বাটের জায়গায় হচ্ছে এক্সেপ্টটা দিয়ে বলছে এক্সেপ্টটা কোন পার্টস অফ স্পিচ। কোয়েশ্চেনটা আরও ইজি হয়ে গেছে না বেশি? এইসব কোয়েশ্চেনও হচ্ছে স্টুডেন্টরা পারে না, এবং না পেরে এসে বলে ভাইয়া এবার মেডিকেলে যায় কঠিন আসলো না ইংলিশ। তো ওরা হচ্ছে ঠিকমতো পড়বে না, তারপরে হচ্ছে এইসব সিম্পল টাইপের কোয়েশ্চেন এগুলো পারবে না, তারপরে এসে বলবে কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছে। মানে মেডিকেলের কোয়েশ্চেন যে মানে তুমি যদি একটু আমার ক্লাসে মনোযোগী হয়ে সবগুলা ক্লাস করো, 15-এ 15 পাওয়া কোনো ব্যাপারই না। কারণ কোনো ব্যাপারই না, তুমি শুধু হচ্ছে সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে করবা আর সুন্দর করে একটা নোট করবা। একটা কথা আমি সব স্টুডেন্টদেরকে বলি যে ভালো স্টুডেন্ট পড়াশোনা করে না, পড়াশোনা করে হচ্ছে খারাপ স্টুডেন্ট। আর যারা পড়াশোনা করে না তারা তো কোনো স্টুডেন্টই না। এখন ভালো স্টুডেন্টরা তাহলে কি করে? তারা হচ্ছে বসে বসে নোট করে, নোট বানায়। তুমি একটা জিনিস নোটিস করো, তুমি হচ্ছে একটা চ্যাপ্টার দেখো, নোট করবা, আর একটা চ্যাপ্টার হচ্ছে পড়বা। দেখো তুমি যেটা নোট করছো সেটাই তোমার মাথায় হচ্ছে বেশি দিন থাকবে, বা ওইটা সম্বন্ধে নলেজ তোমার হচ্ছে অনেক ডিপার নলেজ থাকবে। একটু এটা মেনটেন করে দেখো যে আর হচ্ছে তোমার ঘন ঘন করে হচ্ছে পড়া লাগবে না। এই যে যা যা পড়াচ্ছি না, তুমি ক্লাসে তো হচ্ছে সব তুলবাই, একটা হচ্ছে রাফ নোট করবা, বাসায় যে একটা গুছিয়ে সুন্দর করে একটা নোট করবা। কারণ এই ইংলিশ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখন তোমরা হচ্ছে ধরো 9-10-এ থাকতে পড়ছো, এখন 11-12-এ শিখে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল কি আবার সব চেঞ্জ হয়ে যাবে? বা ভবিষ্যতে যখন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো আবার কি রুল চেঞ্জ হবে? সেম একই জিনিস। তাহলে একবার তুমি জিনিসটাকে গুছিয়ে ফেলো, এইটাই সারা জীবন হচ্ছে ইউজ করো। আচ্ছা, তাহলে এগুলোকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো? প্রিপোজিশন বলবো। আচ্ছা, তাহলে এই দুইটা সেন্টেন্স বুঝছো সবাই? আচ্ছা, এইবার আমরা আরো কিছু সেন্টেন্সে যাই। ধরো একটা সেন্টেন্স লিখলাম, এটা এমনিতেই পারবা। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ বা হচ্ছে আর কামিং হিয়ার। এটা কি হবে? ইজ হবে। এটা বিভিন্ন বইতে কিভাবে লিখছে জানো? যে অফ যুক্ত সাবজেক্ট থাকলে অফের আগেরটা অনুযায়ী পরবর্তী ভার্ব হবে। দরকার আছে এগুলা, তুমি মিনিং দেখেই তো বোঝা যায় যে স্টুডেন্টদের ভেতর থেকে একজন, তাহলে আমাদের ফলাফলে কয়জন পাচ্ছি আমরা? একজন। তাহলে একজনের জন্য কি দিবা? ইজ দিবা, শেষ হয়ে গেল। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা সেন্টেন্স যদি লিখি যে দ্য টিচার অ্যালং উইথ, কি মুখস্থ হয়ে গেছে? এগুলোতে লেখে কিভাবে? অ্যালং উইথ দ্য স্টুডেন্টস
বলো তো ভাই এটা কি হবে? যে দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাজ বা হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কি হবে বলো তো? আচ্ছা, হ্যাজের পক্ষে কারা কারা একটু হাত তুলো। বাহ, সবাই তো পারোই। আচ্ছা, কেন হ্যাজ হবে? দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, মানে আমরা যতই হচ্ছে ইনবক্সে দাবি করি না কেন যে আমি সবার মতো না, আমি ডিফারেন্ট, আসলে এটা বলার মাধ্যমে আমরা আসলে সবার মতোই হয়ে যাই। তো যতই ডিফারেন্ট হও না কেন, সব মানে প্রতিটা কালচারের মানুষ মোটামুটি অলমোস্ট সেম একইভাবেই চিন্তা করে। ধরো তুমি আমি হচ্ছে এই জিনিসটা হয়তো বা জানি, এই জন্য তুমি হচ্ছে হ্যাজ বললা, কিন্তু আমরা প্রথম যখন এই ধরনের সেন্টেন্সগুলো দেখছি আমরা কিভাবে চিন্তা করছি যে টিচার সাথে এতগুলো স্টুডেন্ট, তাহলে এত এত মানুষ, তাহলে তো প্লুরাল, তাহলে তো হ্যাভ হওয়া উচিত, তাই না? আচ্ছা, কিন্তু এখানে কি হচ্ছে? হ্যাজ হচ্ছে। কেন হচ্ছে? তোমরা হচ্ছে পড়ছো এইভাবে যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, উইথ, এগুলা থাকলে এগুলার আগের সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয়, এইভাবে পড়াইছে না? আচ্ছা, তো এইভাবে না আসলে পড়াটা ঠিক না। এই অ্যালং উইথ মানে কি বলতো? সাথে। সাথে আর এবং দুইটা কি সেম জিনিস? এটা ধরো হচ্ছে সাথে, আবার ধরো অ্যান্ড মানে কি? এবং। অনেকে না এই দুইটাকে মিলিয়ে ফেলে, তারা ভাবে অ্যান্ড আর অ্যালং উইথ একই রকম, মোটেই একই রকম না। কেন মোটেই একই রকম না? অ্যান্ড হচ্ছে তোমার কনজাংশন, আর অ্যালং উইথ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এটার মিনিং হচ্ছে সাথে, আর এটার মিনিং কি? এবং। এখন এই যে মাঝখানে যে আমরা লিখলাম না অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এইটাকে আমরা হচ্ছে গ্রামারে বলি অ্যাকম্পানিমেন্ট। আমরা এটাকে কি নাম দিলাম? অ্যাকম্পানিমেন্ট। অ্যাকম্পানিমেন্ট মানে কি? সঙ্গী। অর্থাৎ ওর কোনো ভ্যালু থাকবে না, ও জাস্ট সাবজেক্টের সাথে ঝুলে থাকবে। আচ্ছা, কীরকম বিষয়টা আমরা একটু এইটার সাথে কম্পেয়ার করি। অ্যান্ড হচ্ছে এরকম যে অ্যান্ড আগেরটাকেও প্রায়োরিটি দেয়, পরেরটাকেও প্রায়োরিটি দেয়, দুইটাকেই প্রায়োরিটি দেয়। ধরো আমরা যদি এইখানে লিখি হচ্ছে মানার অ্যান্ড রহিমা আর জাস্ট ফ্রেন্ডস, এই যে আমরা লিখলাম, অ্যান্ড হচ্ছে অনেকটা প্লাসের মতো, ওই যে বিভিন্ন বেঞ্চে বেঞ্চে লেখা দেখো না অমুক প্লাস তমুক, তো ওই রকম অনেকটা অ্যান্ড হচ্ছে প্লাসের মতো। ও হচ্ছে কি করে? দুইটাকে যোগ করে মিলিয়ে দেয়। তাহলে এই 1+1 সমান সমান আমরা কত পাই? 2 পাই। 2 কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, এই জন্য আমরা এখানে কি দিলাম? আর দিলাম, ব্যাস। এখন অ্যালং উইথের মিনিংটা হচ্ছে সাথে, এবং যেমন আগেরটা আর পরেরটা দুইটাকেই প্রায়োরিটি দেয়, অ্যালং উইথ ওই রকম না। ধরো হচ্ছে আমি মানারকে দাওয়াত দিলাম, এখন মানার আসার সময় কি করলো? সাথে ওর ফ্রেন্ডকেও নিয়ে আসলো। ওর ফ্রেন্ডকে কি আমি দাওয়াত দিলাম? দাওয়াত দেই নাই। ওকে কি আমি কোনো প্রায়োরিটি দিব? দিব না। ওকে কোনো খাবার দাবার দিব? তাও দিব না। তার মানে সাথে জিনিসটার কোনো ভ্যালু থাকে না, জাস্ট ঝুলেই থাকে। ঝুলে থাকা তো বুঝো, ছেলেরা এগুলো ভালো বুঝে। এখন এইটা অনেকটা ঝুলে থাকবে সাবজেক্টের সাথে, এটার কোনো মূল্যই নেই, কোনো দামই নাই, ওর গ্রামারে কোনো ভ্যালুই নেই। বুঝা গেছে? আর যখন আমরা এবং বলি তখন আগেরটা পরেরটা দুইটাই প্রাধান্য পায়। ধরো আমি হচ্ছে মানার আর তার বন্ধু দুইজনকেই বললাম যে তোমাকে এবং তোমাকে ইনভাইটেড, মানে তোমরা দুইজন ইনভাইটেড। তখন কি দুইজনকে আমি ইনভাইট করলাম না? কারো আশা কি কারো উপর ডিপেন্ড করে? করে না। আমি দুইজনকেই প্রাধান্য দিস, তখন জিনিসটা কীরকম হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল। তাহলে বিষয়টা এইরকমই ঘুরে ফিরে। এই যে অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে অ্যাকম্পানিমেন্ট, এটার সাথে গ্রামারের কোনো কানেকশন নাই, এটা সাবজেক্টের সাথে জাস্ট ঝুলে থাকবে। আর এইখানে যদি আমরা অ্যালং উইথের পরিবর্তে অ্যান্ড দিতাম, তখন টিচার স্টুডেন্ট দুইজনই প্রাধান্য পাইতো এবং দুইজন মিলে হচ্ছে প্লুরাল হয়ে যেত। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে আমরা কি দিব? হ্যাজ দিলাম, আর এখানে তো আমরা আর দিলাম। এখন অ্যালং উইথের পাশাপাশি আর কি কি আছে একটু পরেই আমরা দেখব, আর এটা একটু মুছে ফেলি আমি। এখানে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। তারপর ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম, এইটা কি হবে বলো তো? যে মানার্স ফ্রেন্ডস আর মানার ইজ বা আর প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, কি হবে বলো তো? আচ্ছা, অ্যান্ড কি করতো? আগেরটা পরেরটা দুইটাকেই হচ্ছে কানেক্ট করতো, তাই না? আর এই যে অর, তারপরে হচ্ছে নর, তারপরে ধরো হচ্ছে বাট, কারণ বাটের কথা একটু পরেই লিখি। এই যে অর আর নর, এই অর আর নরের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি? ওরা ওদের এক্সকে ভুলে যায়।
বুঝছো? এক্স তো চিনো তোমরা, তাই না? এগুলো আমার চেয়ে ভালো বুঝো তোমরা। এক্সকে ভুলে যায় তাহলে মনে রাখে কাকে? নেক্সটকে। এখন এইখানে অরের এক্সকে বলো, মানার্স ফ্রেন্ডস, কতগুলো চিন্তা করছো? আর অরের নেক্সটকে মানার, তাহলে অর কাকে নিয়ে থাকবে? মানারকে নিয়ে থাকবে। অর যদি মানারকে নিয়ে থাকে তাহলে এখানে ইজ দিবা না আর দিবা? ইজ দিবা। আচ্ছা, তারপরে এইটা যদি হচ্ছে তুমি ইসে দেখো, বিভিন্ন বইতে দেখো, তাহলে বইতে তো আর এরকম ইনফর্মাল কথাবার্তা বলতে পারে না, তারা একটু ভদ্র কথাবার্তা বলে, যে অর নর। আচ্ছা, আমি যদি এখানে একটা আইদার অ্যাড করি, মিনিং কোনো চেঞ্জ ঘটে? কোনো চেঞ্জ হলো? একই তো মিনিং, তাই না? তাহলে আমরা এই অর নরের সাথে আরেকটু অ্যাড করে দিতে পারি, যে আইদার ডট 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 অর, বা হচ্ছে নাইদার নর। তারপর এটার সাথে আরেকটা জিনিস হবে, যে নট অনলি বাট অলসো। এটার সাথে আরো কিছু অ্যাড করে নাও, যেমন হচ্ছে নট বাট। লেখা শেষ? তো বিভিন্ন বইতে এরকম অভদ্র কথা তো আর বলতে পারে না, তারা অনেক ভদ্র কথা বলে, সভ্য জগতের সভ্য মানুষ, যে অর নর বা আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এগুলো যদি থাকে, তাহলে এটাকে ধরে তারা প্রথম সাবজেক্ট এবং এইটাকে বলে তারা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হবে। বা তুমি যদি হচ্ছে বিভিন্ন ইউটিউব স্কলারের ভিডিও দেখো, তারা না এখানে ক্লোজ আপ কাছে আসার গল্প সাজাইছে, যে ভার্ব থেকে কোনটা কাছে, মানার কাছে নাকি মানারের বন্ধুরা কাছে, বলো তো? মানার কাছে। তাহলে এই ভার্বটা ক্লোজ আপ দিয়ে দাঁত মেজে কার কাছে যাবে? মানারের কাছে যাবে। তো মানারের কাছে গেলে ইজ হয় না আর হয়? ইজ হয়, এই জন্য হচ্ছে এখানে ইজ হবে। এই যে আমি যে কয়টা কথা বললাম, এই সবগুলোই না টেকনিক। মানে টেকনিককে আমরা কখনো নলেজ বলতে পারি না। এটা দিয়ে তুমি হচ্ছে অ্যান্সার না হয় সলভ করলা, কিন্তু আসলে কি বিষয়টা বুঝতে পারছো তুমি? মোটেই না। ধরো তুমি পড়ে গেলা সবই, যে এই আইদার অর বা নাইদার নর এগুলো থাকলে কি হবে সেটা তুমি সবই জানো। তোমার পরীক্ষায় আসলো যে এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, তুমি কি বলবা? যে আমার সাথেই বারবার এরকম হয়, আমি হচ্ছে পড়ে গেছি কোন ভার্ব হয়, আর পরীক্ষায় আসলো এটা কি সেন্টেন্স। বলো তো ভাই, এটা কি সেন্টেন্স হতে পারে? হুম, আচ্ছা, তো এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম না, অ্যান্ডকে আমরা বলি হচ্ছে তোমার, এই যে অ্যান্ডকে আমরা বলি হচ্ছে কানেক্টিং কনজাংশন। কানেক্টিং কনজাংশন কিরকম? ওরা শুধু স্ট্রাকচারালি কানেক্ট করবে না, একদম মিশিয়ে দেবে, একদম মার্জ করে দিবে, ওই যে অনেকটা প্লাসের মতো একটু আগে যেরকম বললাম। আর এই যে আমরা অর লিখলাম, নর লিখলাম, তারপরে হচ্ছে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো, তারপরে নট বাট, এইগুলাকে আমরা বলি হচ্ছে ডিসকানেক্টিং কনজাংশন। ডিসকানেক্টিং কনজাংশন কি? এটা হচ্ছে ভেতর, মানে কানেক্ট করবে ঠিক আছে, কিন্তু ভেতর থেকে সেপারেট করে দিবে। কিরকম ভাবে সেপারেট করে দিবে? যেমন এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম না, এই সেন্টেন্সটা না আসলে এইরকম ছিল না, তাহলে ছিল কিরকম? ছিল হচ্ছে অনেকটা এইরকম, যে ধর আমরা যদি লিখি যে আইদার মানার্স ফ্রেন্ডস, তারপর হচ্ছে অর তো এখন হবে না। এখন বলো, আইদার মানার্স ফ্রেন্ডস ইজ হবে না আর হবে? আর হবে, যে আর প্রেজেন্ট, এগুলো একটু মুছে ফেললাম আমি। আর প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, তারপর হচ্ছে আবার অর মানার ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। দেখো এখানে সেম জিনিস রিপিটেড হইল না, যে আইদার মানার্স ফ্রেন্ডস আর প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, আবার অর মানার ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। সেম জিনিস যেহেতু রিপিটেড হয়ে গেল, যে কোনো ভাষা, এটা শুধু ইংলিশের জন্য না, বাংলার জন্য এরকম হয় বা অন্যান্য ভাষার জন্য এরকম হয়, যে রিপিটেশন জিনিসটাকে না আমরা খুব একটা ভালো সেন্সে দেখি না। আমরা যখন রিপিট হয় তখন হচ্ছে আমরা একটা অংশকে বাদ দিয়ে দিই। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন অংশকে বাদ দিব? এইটাকে বাদ দিব নাকি এইটাকে বাদ দিব? এটা একটু মুছে দিই। কেমন? এখন প্রশ্ন হচ্ছে আমরা এইটাকে বাদ দিব না এইটাকে বাদ দিব। ধরো আমরা হচ্ছে পরের অংশ কি বাদ দিলাম, বাদ দিলে কেমন অদ্ভুত দেখায় সেন্টেন্সটা, দেখো, যে আইদার মানার্স ফ্রেন্ডস আর প্রেজেন্ট এট দ্য মিটিং অর
মানার। এইভাবে বললে কি ভালো শোনায়? এই জন্য আমরা কি করি, প্রথম অংশটাকে বাদ দিয়ে দিই, যে আইদার মানার্স ফ্রেন্ডস আর প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং অর মানার ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিংয়ের এই অংশটাকে যখন আমরা বাদ দিই তখনই সেন্টেন্সটা কীরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তার মানে আমরা যে বললাম যে এই ইজটা কার হবে, মানার, আর ওর এক্স হচ্ছে ওই যে মানার্স ফ্রেন্ডস, একটা মিথ্যা ব্লেম দিলাম না? এই ভার্বটা আসলে কার ভার্ব, মানারেরই ভার্ব। আর এইখানে যে ভার্বটা থাকার কথা ছিল সেটা এখানে সাইলেন্ট অবস্থায় আছে, লুকিয়ে আছে, পর্দার আড়ালে লুকিয়ে আছে, অনেকটা ওই যে আমাদের আপার মতো, যে পর্দার আড়ালে থাকবে কিন্তু ওর অস্তিত্ব একদম বিনাশ হয় নাই, অস্তিত্ব ঠিকই আছে কিন্তু পর্দার আড়ালে কি আছে, লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা বুঝছো সবাই? এই ধরনের রুল টুল না দিয়ে তুমি হচ্ছে মেইন কনসেপ্টটা জানো, তাহলে যদি কোয়েশ্চেনটা যদি একটু ঘুরিয়েও আসে তাও তুমি ঠিকমতো অ্যান্সার করতে পারবা। বুঝা গেছে? তাহলে এই যে এই ধরনের বিষয়টা কার কার সাথে হবে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, তারপরে হচ্ছে নট বাট, তারপরে হচ্ছে শুধু অর বা শুধু নরের সাথেও এরকম হয়। এখন নট অনলি বাট অলসোকে আমরা বেশ কিছুভাবে লিখতে পারি, পরীক্ষাতে সবভাবেই আসতে পারে। আমরা একটু দেখি যে নট অনলি বাট অলসোকে আর কি কিভাবে আমরা লিখতে পারবো। ধরো লিখলাম নট অনলি বাট অলসো, তারপরে হচ্ছে এটাকে কেউ কেউ হচ্ছে নট অনলি লিখে শুধু বাট বলে, অলসোটা না বলে না। কেন, অলসোকে বাদ দিয়েও তুমি বলতে পারো। অনেকে আবার হচ্ছে এইভাবেও বলে যে নট সোললি, সোললি মানেও হচ্ছে অনলি, যে নট সোললি বাট অলসো। তারপরে এইটাকে চাইলে, মানে আমি একটা জিম্যাট কোয়েশ্চেনে দেখছিলাম, ওইখানে এইরকম ছিল যে নট অনলি দিয়ে তারপরে হচ্ছে বাট না লিখে একটা কমা দিস, কমা দিয়ে তারপরে হচ্ছে লিখছে অলসো। তো নট অনলি বাট অলসোটা যে কোনোভাবে থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন তোমরা আবার কনফিউজড হবা না, ঠিক ওই আগের মতোই হচ্ছে অ্যান্সার দিবা। এখন আরেকটা সেন্টেন্স আমরা একটু লিখি। ধরো বলো তো ভাইয়া, ফার্স্ট এটা কি হবে, যে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য ইংলিশ টিচার ইজ না আর, আর হবে। আর পরেরটা কি হবে, দ্য হেডমাস্টার অ্যান্ড ইংলিশ টিচার ইজ। কেন এরকম হলো, যে উপরে দুইটা দাদা, এই জন্য হচ্ছে তোমার দাদা প্লুরাল হয়ে গেল, এরকম কিছু? আচ্ছা, তো এইটাকে যেভাবে বলে ওইভাবে আসলে বলা উচিত না। আর্টিকেলগুলো কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে বলো তো? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে কি দেখা যাচ্ছে যে এইখানে অ্যাডজেক্টিভ কয়টা, দুইটা। আর এখানে অ্যাডজেক্টিভ আমরা কয়টা দেখতে পাচ্ছি, একটা। অ্যাডজেক্টিভ কার আগে বসে, নাউনের আগে বসে, তাই না? আচ্ছা, তার মানে এইখানে যেহেতু দুইটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কয়টা, নাউন হচ্ছে দুইটা। একটা নাউন কি, হেডমাস্টার, আর একটা কি, ইংলিশ টিচার। তাহলে দুইটা নাউন মানে কয়জন ব্যক্তি এখানে, দুইজন ব্যক্তি। অর্থাৎ এখানে হেডমাস্টার একজন, আবার ইংলিশ টিচার কি আরেকজন। তাহলে দুইজন যেহেতু, এই জন্য আমরা কি দিলাম এখানে, আর দিলাম। আর এইখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কয়টা হবে, তাহলে পুরোটা মিলেই হচ্ছে, তাহলে এই যে পুরোটা মিলেই হচ্ছে একটা সাবজেক্ট। একটা সাবজেক্ট বা একটা নাউন মানে কয়জন ব্যক্তি, একজন ব্যক্তি। তার মানে এখানে বোঝাচ্ছে যে হেডমাস্টার তিনিই আবার কি, ইংলিশ টিচার। এই জন্য হচ্ছে আমরা এখানে কি দিলাম, ইজ দিলাম। এখন তোমার পরীক্ষায় ধরো এখানে দা না দিয়ে ধরো হচ্ছে এ দিল, যে এ হেডমাস্টার অ্যান্ড অ্যান ইংলিশ টিচার। সেম একই রুল অ্যাপ্লাই করবো না আমরা? অনেকে কি করে, যে ধরো হচ্ছে এই জিনিসটা পড়ে গেছে, পরীক্ষায় এ অ্যান দিয়ে আসছে, আউলাই ফেলস, যে আমার সাথে কেন এরকম হলো, আমি পড়ে গেলাম দা আর পরীক্ষা আসলো এ বা অ্যান। তো এটা দা থাকুক আর এ বা অ্যান থাকুক, ওই সেম একই প্রসেসে আমরা আগাই। জিনিসটা আসলে ওই অ্যাডজেক্টিভের সেন্স থেকে তুমি যদি পড়ো, এই জিনিসটাকে আরও বেশি লজিক্যাল মনে হবে তোমার কাছে। এখানেও সেম এরকম থাকতে পারে যে হেডমাস্টার অ্যান্ড ইংলিশ টিচার, তখন আমরা কি দিব, ইজি দিব। অর্থাৎ বিষয়টা শুধু দায়ের জন্য না, এইটা এ অ্যান এর জন্যও হতে পারে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, দুইটা সাবজেক্ট, হেডমাস্টার একজন, ইংলিশ টিচার হচ্ছে আরেকজন, দুইজন ব্যক্তি। আর এটাতে বোঝাচ্ছে যে যে হেডমাস্টার সেই হচ্ছে ইংলিশ টিচার, একজন ব্যক্তি। আচ্ছা, এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। আচ্ছা, অ্যান্ড এর বিষয়ে আমরা শুনছি, তাই না, যে আমরা বলছিলাম যে মানার অ্যান্ড রহিমা, তাই না? তখন এটা কি ছিল, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল ছিল। এখন ধরো আমি যদি বলি ব্রেড অ্যান্ড বাটার, এই যে ব্রেড অ্যান্ড বাটার ইজ হবে না আর হবে বলো তো?
ডিপেন্ড করে আসলে কি বোঝাতে চাচ্ছ এটা দিয়ে। যদি এমন হয় যে ব্রেডের উপরে মাখানো বাটার, তাহলে এটা কি হবে? সিঙ্গুলার। আবার যদি তুমি এইভাবে বোঝাতে চাও যে ব্রেড আর বাটার আলাদাভাবে টেবিলের উপর রাখা আছে, তখন কি বলবা? আর। তাহলে কেউ যদি বলে যে ব্রেড অ্যান্ড বাটার ইজ অন দ্য টেবিল, এটার মানে কি? ব্রেডের উপরে বাটার মাখানো এবং সেই জিনিসটা হচ্ছে টেবিলে রাখা। আবার কেউ যদি বলে যে ব্রেড অ্যান্ড বাটার আর অন দ্য টেবিল, এটার মানে কি বোঝাচ্ছে? ব্রেড আর বাটার আলাদাভাবে টেবিলের উপর রাখা। এখন ধরো চেঞ্জ হয়ে আসলো পরীক্ষাতে ব্রেড অ্যান্ড জেলি, তখন কি তুমি হচ্ছে বলবা এরকম যে না এটা তো কমন পড়লো না, এটা এখন কি অ্যান্সার দিব, তাই না? ওই সেম একই জিনিস, মানে বাটারের জায়গায় কি বলছে? জেলি বলছে। এই আচ্ছা, এইবার বলো তো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান নাকি ওয়েটস ফর নান? কি হবে বলো তো? আচ্ছা, এইটা হচ্ছে তোমার টাইম কি জিনিস বলো তো? আচ্ছা, তোমার ঘড়িতে টাইট কত একটু দেখো তো। আচ্ছা, ঘড়িতে টাইট দেখা যায়? ঘড়িতে আমরা কি দেখি? টাইম দেখি। তা টাইম আর টাইট কি সেম জিনিস? সেম জিনিস না, দুইটা আলাদা জিনিস। দুইটা আলাদা জিনিস যখন আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করি, সেটা সিঙ্গুলার হওয়া উচিত না প্লুরাল হওয়া উচিত? প্লুরাল হওয়া উচিত। তো যেহেতু তারা প্লুরাল, তাহলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান বলবো নাকি ওয়েটস ফর নান বলবো? ওয়েট ফর নান বলবো, এস যোগ করবো না যেহেতু প্লুরাল। আচ্ছা, এইবার এটার একটু ব্যাক স্টোরি বলি। মোটামুটি 1600 সালের দিকে এই প্রবাদটা বলা শুরু হয়েছে ইংলিশে, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো তখন থেকেই মানুষ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নানই বলতো। একটা পর্যায়ে যে কিছু গ্রামারিয়ানরা বলার ট্রাই করলো যে এটা ওয়েটস ফর নান হওয়া উচিত, কারণ এখানে টাইড আর টাইম দুইটা দিয়ে আসলে সেম সেন্সই মেক করে। এই জন্য তারা হচ্ছে এখানে ওয়েটস দিতে চাচ্ছিল, কিন্তু ম্যাক্সিমাম গ্রামারিয়ানরাই না এই জিনিসটাকে সাপোর্ট করে নাই। এই জন্য তুমি যদি ওয়েটস ফর নান দাও, এটাকে আমরা ভুল হিসেবেই ধরে নিব। আমরা কি দিব এই জন্য? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। বোঝা গেছে? এবার বলো তো ভাইরা, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস নাকি উইন্স দ্য রেস? আচ্ছা, এটা কিন্তু তোমার ইসের মতো না, টাইম অ্যান্ড টাইডের মতো না। স্লো অ্যান্ড, আচ্ছা স্লো জিনিসটা কি কখনো জিততে পারবে? বা স্টেডি কখনো জিতে? তারা তো, এটা তো জাস্ট দুইটা গুণ, তাই না? এরা তো আর জিতবে না। তাহলে জিতবে কে? যার ভেতরেই দুইটা গুণ থাকবে, সেই ব্যক্তিটা হচ্ছে জিতবে। তাহলে ওই ব্যক্তিটাকে সিঙ্গুলার না প্লুরাল? ওই ব্যক্তিটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা কি দিই এই জন্য? টাইম অ্যান্ড কি জন্য বললাম? স্লো অ্যান্ড স্টেডি কি হবে? উইন্স দ্য রেস হবে। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এবার আমরা কিছু প্র্যাকটিস করব। সবই এখানে দেয়া আছে। আচ্ছা, একটু আগে যে আমরা লিখছিলাম যে মানার অ্যান্ড রহিমা আর জাস্ট ফ্রেন্ডস, আমরা যদি এখানে বোথ অ্যাড করে দিই, যে বোথ মানার অ্যান্ড রহিমা একই তো সেন্স মেক করে, তাই না? জাস্ট এটাকে একটু জোর দিয়ে বলছি। তাহলে অ্যান্ডও যেভাবে কাজ করবে, বোথ অ্যান্ডও সেই একইভাবে কাজ করবে। আর একটু আগে হচ্ছে আমরা এখান থেকে অ্যালং উইথটাকে লিখছিলাম, তাই না? অ্যালং উইথ ছাড়া আর কারা কারা আছে যারা হচ্ছে এরকম সাথে বোঝায় বা অ্যাকম্পানিমেন্ট হিসেবে কাজ করে? এই টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এই পর্যন্ত সবগুলোর মিনিং কি? সাথে। আর এই বাটের মিনিংটা কি হবে? ছাড়া। এইভাবে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে গুছিয়ে প্রেজেন্ট করা, আর কিচ্ছু না। যে এইগুলা থাকলে আগে পরে দুইটা সাবজেক্ট কি আমরা প্রাধান্য দিব, আর এইগুলা থাকলে আগের সাবজেক্টকে প্রাধান্য দিব, কিন্তু পরেরটাকে প্রাধান্য দিব না। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এইভাবে না শেখাই ভালো, ওইটা বেশি দিন তুমি মেমোরিতে রাখতে পারবা না। তুমি তার চেয়ে হচ্ছে সরাসরি কনসেপ্ট দিয়ে বোঝার ট্রাই করো, যে আসলে এটা দিয়ে কি বোঝাইছে, তাহলে এটা অনেকদিন তুমি হচ্ছে তোমার মাথায় রাখতে পারবা। তাহলে এইখানে যারা যারা আছে সবগুলা কি আমরা বলবো সাথে, আর বাটকে কি বলবো? ছাড়া। এই জিনিসগুলোর নাম কি জন্য বলছিলাম আমরা? অ্যাকম্পানিমেন্ট। এই ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আগে কখনো পরীক্ষাতে আসতো না অ্যাডমিশন টেস্টে, কিন্তু গত কয়েক বছর ধরে আসা শুরু করছে। যে তোমাকে এরকম কোয়েশ্চেন করতে পারে যে নিচের কোন সেন্টেন্সে অ্যাকম্পানিমেন্ট আছে, তখন ওইভাবে বের করতে পারবা না? আচ্ছা, তো এই টার্মগুলো মনে রাখবে। এই টার্মগুলো হচ্ছে এখন ভর্তি পরীক্ষাতে প্রচুর আসে। এখন আমরা এই যা যা শিখলাম ওইগুলোর উপর বেস করে এগুলো একটু সলভ করার ট্রাই করব। ফার্স্টটা কি হবে বলো? জন অ্যান্ড রন, আর হবে, তাই না? আর গোয়িং টু কলেজ, তাহলে দিলাম আমরা আর। তারপরটা কি হবে? হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, হ্যাজ নাকি হ্যাভ জাস্ট অ্যারাইভ? কোনটা হবে? হ্যাভ হবে। তারপরটা কি হবে বলো তো? হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, ইজ বা আর কি হবে? তাহলে এখানে ইজ হবে। এখানে অ্যাকম্পানিমেন্ট কোনটা? হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স। অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা আমরা কি বলি? সাথে। এবং না, কিন্তু এবং ভিন্ন জিনিস।
এবং আমরা আগে পরে দুইটাকেই প্রাধান্য দেই। আর এই অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে আর যা যা আছে অ্যাকম্পানিমেন্ট, এরা জাস্ট সাবজেক্টের সাথে ঝুলে থাকে, গ্রামারের সাথে ওর কোনো কানেকশন নাই। এইবার বলো ভাইয়া, এইখানে কি স্কিলফুল ড্রাইভার হবে নাকি ড্রাইভার্স হবে? ড্রাইভার হবে। এই জায়গাটাতে অনেকে ভুল করে। দেখা যায় কি যে ওরা চালাকি করে ইচ্ছা করে হচ্ছে এই জায়গায় কোনো হচ্ছে গ্যাপ দেয় না, মাঝে মাঝে ইচ্ছা করে এইখানে গ্যাপ দিয়ে দেয়। তো যেহেতু এখানে অনেক মানুষ অনেকে ড্রাইভার্স লিখে বসে থাকে, এখানে আসলে কি হবে? ড্রাইভার হবে। আচ্ছা, তারপরে দেখো এভরিবডি বাট মি কি হবে? হ্যাজ নাকি হ্যাভ? হ্যাজ হবে। আচ্ছা, কেন হ্যাজ হলো? এখানে মেইন সাবজেক্টটা কোনটা বলো? এভরিবডি। এভরিবডি মানে কি? অল। অল বলতে আমরা বুঝি সবাই, আর এভরিবডি মানে কি? প্রত্যেকে। তোমরা ম্যাথ করছো না, প্রত্যেকে বলতে কয়জনকে বুঝতা? একজনকে ধরতা না? তাহলে এভরিবডির জন্য আমরা কি দিলাম? এই জন্য হ্যাজ দিলাম, ব্যাস হয়ে গেল। এবার বলো তো নো ওয়ান বাট হিম কি হবে? হ্যাজ হবে। আচ্ছা, তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া নো ওয়ানে তো কেউই থাকে না, তাহলে এই কেউ নাই, জিরো, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ওয়ান হইলে হয় সিঙ্গুলার, তাই না? আর ওয়ানের চেয়ে বেশি হলে কি হয়? প্লুরাল। কিন্তু এটা তো জিরো, জিরো কি হবে? আমরা আসলে জানি না কি হবে, কারণ যেহেতু আমরা জানি না এই জন্য হচ্ছে আমরা এখানে হ্যাজ বসাই দিই। এখানে আসলে কোনো লজিক টজিক কোনো কিছুই নাই, কারণ এটা হচ্ছে জাস্ট আমরা হ্যাজ ইউজ করি, শেষ। ওই যে ইজ বললা, মানে যখন আমরা হচ্ছে লজিকলেস হয়ে যাই তখন আমরা এটাকে সিঙ্গুলার বানাই দিই, বুঝছো? এখানে যেহেতু আমরা লজিকলেস হয়ে গেছি এই জন্য আমরা কি করলাম? সিঙ্গুলার দিয়ে দিলাম। মানে এই জিনিসগুলো আমাদের হচ্ছে লজিকে ঢুকে না। জিরো, জিরো বলতে আসলে কিছু কি আছে? এই যে ন্যাচারাল নাম্বার তোমরা পড়ছো না? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হয় বলো তো? এক থেকে। এখানে কিন্তু শূন্য ছিল না। কেন নাই? কারণ এই প্রকৃতিতে শূন্য বলতে কিছু নাই। তুমি যে ফেসবুকে যে লেখো শূন্য আমার হৃদয়, মিথ্যা কথা। হ্যাঁ, তোমার হৃদয়ে অন্তত তুমি আছো, আর কেউ না থাকুক। তো নেচারে আসলেই শূন্য বলতে কিছু নাই, ওইখানে কিছু না কিছু থাকি। তো এইখানে আবার চলে আসি, এই জিনিসটা নিয়ে একটা ভালো একটা ব্যাখ্যা আছে, পরে আমরা যাবো এগুলোতে। এটা কি হবে বলো? অল স্টুডেন্টস বাট শি নো নাকি নোজ কি হবে বলো? নো হবে। আচ্ছা, এগুলো নিয়ে চিন্তার দরকার নেই, আমরা আপাতত হচ্ছে অ্যান্সারগুলো বলার ট্রাই করি, পরে হচ্ছে আমি তোমাদেরকে শিট দিয়ে দিব, এটা হচ্ছে জাস্ট হচ্ছে দেখে দেখে পরে হচ্ছে মিলিয়ে নিও। তারপরে দেখো আজিজ টুগেদার উইথ ফাহিম ইজ বা আর কি হবে বলো? হ্যাঁ, ইজ হবে। তারপরে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, ব্যাস হয়ে গেল। তারপরে টাইম অ্যান্ড টাইড কি হবে? ওয়েট ফর নান। তারপরে স্লো অ্যান্ড স্টেডি কি হবে? উইন্স দ্য রেস। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো কোনোটা নিয়ে। আচ্ছা, এগুলোর জন্য কি খুব এফোর্টের দরকার আছে? জাস্ট হচ্ছে ক্লাসে বসেই সলভ করলে হয়ে যায়। আর আমার মনে হয় তোমরা বাসায় গত কয়েক বছর ধরে মনে হয় না বাসায় ইংলিশ পড়ছো কেউ, শুধু পরীক্ষার আগেই মনে হয় একটু পড়াশোনা হয়েছে, এর আগে মনে হয় না ইংলিশ খুব একটা পড়ছো। তো স্বাভাবিক, এটা স্কুলে থাকতে তোমরা করছো, এখন তো কলেজ উঠছে, কলেজে তুমি আরও কম সময় পাবা। মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে প্রেশারে থাকবা, তুমি ইংলিশ ধরারও টাইম পাবা না। তো এই জন্য ক্লাসেই মনোযোগী হও, আমরা ক্লাসেই হচ্ছে পড়াশোনা সব শেষ করে দিব। আবার বাসায় যেয়ে তোমার খুব বেশি এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে না। এইগুলো একটু সলভ করে ফেলো, আমি আর অ্যান্সার না বলি, তোমরা নিজেরাই একটু এগুলো সলভ করো। এটা কি হবে? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। হ্যাঁ, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড মে বি ওয়াইজ। হ্যাঁ, এত ঘুমাইলে আর ওয়াইজ হওয়া লাগবে না। আচ্ছা, দেখো তারপরে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ বা আর ইনভার্স ইন প্রাইস কি হবে? দুইটা আলাদা প্রোডাক্টের কথা বোঝাচ্ছে না যে দুইটার প্রাইস দুই রকম, একটা কম একটা বেশি দামি, তাহলে এই জন্য আমরা কি দিলাম? আর দিলাম। তারপরে দেখো দ্য এক্সামিনেশন অ্যান্ড স্কোরিং সিস্টেম হ্যাজ বা হ্যাভ কিছু একটা হবে, কি হবে বলো? হ্যাঁ, কেন এরকম হইলো? একটাই তো দা, এই জন্য আমরা বলতে পারি যে পুরোটাই আসলে একটাই নাউন এবং একটাই সিস্টেম বোঝাচ্ছে, এই জন্য আমরা কি দিলাম? হ্যাজ দিলাম। এই জিনিসটা যদি এরকম হইতো যে দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য স্কোরিং সিস্টেম, তখন কি দিতা? তখন হচ্ছে হ্যাভ বিন ডিজাইন দিতা। তারপরটা কি হবে? যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ ইজ হবে। তারপরটা কি হবে? যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ আর কামিং। তারপরে বোথ হি অ্যান্ড আই কি হবে? এই কি বলো এগুলো? আর হবে না? আচ্ছা, না আগে পরে না, এটা তো অ্যান। এটা কি হবে বলো? প্রক্টর অ্যান্ড গ্যাম্বল
হ্যাঁ, ইজ অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি। কিন্তু আমি যদি বলি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ইজ টু ব্রাদার্স নাকি আর টু ব্রাদার্স, তখন হবে আর টু ব্রাদার্স। তাহলে ডিপেন্ড করে যেটা আসলে কি বোঝাচ্ছে। ধরো ওই যে ভাই ভাই কাচ্চি ঘর, দোকান কয়টা? দোকান কি দুইটা হয়ে গেছে যে দুইটা ভাই লেখা? দোকান তো একটাই, তাই না? ওরকম। তারপরে ধরো হচ্ছে জ্যাক অ্যান্ড জোন্স, দেখা যাচ্ছে না, ধরে নাও এটা জ্যাক অ্যান্ড জোন্স, কি হবে তাহলে? ইজ হবে। যদি আমরা লিখতাম যে জ্যাক অ্যান্ড জোন্স ইজ টু ব্রাদার্স না আর টু ব্রাদার্স, তখন আমরা কি দিতাম? আর টু ব্রাদার্স, ব্যাস হয়ে গেল। তাহলে এইগুলা, এই যে আমি পুরো জিনিসটাকে যে একটা ইসের মধ্যে নিয়ে আসছি, এটা দেখবা বিভিন্ন বইতে জাস্ট এইটার উপর বেস করি 4-5টা রুল বানাইছি। জিনিসগুলার হচ্ছে পেজ বাড়ানোর জন্য আমরা দোকানে গেলে কি হয় বাজারে, যে দেখি হচ্ছে কোনটার পেজ একটু ভারী, মানে বই পড়ি বা না পড়ি আমাদের হচ্ছে মোটা বই লাগবে, তাই না? তো মোটা একটা বই নিই, আর ওরা হচ্ছে এই বইটাকে মোটা বানায় কি করে, জাস্ট একটা রুল কি, একটা কনসেপ্ট কি ভেঙে ভেঙে অনেকগুলো কনসেপ্ট বানায়, এতে করে তোমরা আরও হচ্ছে কনফিউজড হয়ে যাবা। তো জিনিসটাকে যতটা পারা যায় কম্প্যাক্ট করে হচ্ছে পড়া উচিত। তাহলে আমরা এই সবগুলো তো বুঝছি, এখন আমরা একটু পরের পার্টি যাই। এগুলো তো আমরা করছিলাম, তাই না? অর, নর বা নট বাট, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর। এগুলা কীরকম, ওই যে ভেতর থেকে ডিসকানেক্ট করে দেয়, তারপরে যা হয় হবে। আর যদি আমরা হচ্ছে ওই বইয়ের রুলের মতো বলতে চাই, তাহলে কি বলতে হবে, ওরা ওদের এক্সকে ভুলে যাবে এবং মনে রাখবে কাকে? নেক্সট। তো তুমি যেভাবেই মনে রাখো না কেন, তুমি কিভাবে অ্যান্সার করছো এটা কোনো পরীক্ষাতেই দেখবে না। পরীক্ষাতে জাস্ট এটাই দেখবে যে তুমি ঠিক অ্যান্সার করছো কি করো নাই। তাহলে এইগুলো একটু সলভ করে ফেলো তো সবাই, শুধু অ্যান্সারগুলো লিখে ফেলো। লিখছো? কখনো কোনো ভাইয়া যদি বলে 100% কমনের গ্যারান্টি, ওটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ যাই হোক না কেন একটু দূরে সরে যাবা। হ্যাঁ, তুমি শিখতে আসছো, সব শিখো। হ্যাঁ, এই অত পার্সেন্ট ক্যাম্পে কি যেন কমনের গ্যারান্টি, এগুলো হচ্ছে ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। লিখছো এতটুকু? যেমন হচ্ছে এই যে তোমার গতবার মেবি, এইবার না, গতবারে হচ্ছে আমি কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন পড়াইছিলাম, মাত্র 2 পেজের একটা শিট দিছিলাম। তো ওইখান থেকে মেডিকেলে হচ্ছে 3টা কমন পড়ছে, 3টা কোয়েশ্চেন আসছিল, 3টাই কমন পড়ছে। এখন তার আগের বছর এখান থেকে কোনো কোয়েশ্চেনই হয় নাই, আর তার পরের বছর এখান থেকে কোনো কোয়েশ্চেনই হয় নাই। তাহলে এখন যদি আমি বলি যে এখান থেকে 100% কমন পড়বে, একটা ধান্দাবাজি মার্কা কথাবার্তা হয় না? মানে এটাকে আমরা বলতে পারি যে ইম্পর্ট্যান্ট, আসার চান্স অনেক, নাও আসতে পারে, কিন্তু এইভাবে বলা ঠিক না যে এইখান থেকে আসবি একদম 100% কমন, কারণ এগুলো মিথ্যা কথা। তাহলে কি হবে বলো তো? ফার্স্টেরটা যে নাইদার জন নর হিজ ফ্রেন্ডস ইজ বা আর গোয়িং টু দ্য বিচ টুডে, কি হবে বলো তো? হ্যাঁ, আমাদের এখানে মেইন সাবজেক্টটা কোনটা? এই যে হিজ ফ্রেন্ডস, এই জন্য আমরা কি দিলাম? আর দিলাম। তাহলে এটা কি সেন্টেন্স বলো তো? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্সটা আসলে কিরকম ছিল, যে নাইদার জন ইজ গোয়িং টু দ্য বিচ নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য বিচ। আমরা সংক্ষেপে জিনিসটাকে এইভাবে লিখে ফেলি। এটা কি হবে বলতো? আইদার জেসনস ফ্রেন্ডস অর জেসন ইজ হবে। তারপর এটা কি হবে? নট অনলি রহিমস ফ্রেন্ডস বাট অলসো রহিম ওয়াজ হবে। তারপর দ্য ডিরেক্টর অর হিজ অ্যাসিস্ট্যান্টস ওয়ান্ট হবে। নট অল দ্য ক্যান্ডিডেটস বাট জেসন হ্যাজ হবে। ব্যাস হয়ে গেল। এরপর আমরা পরেরটাতে যাই আবার। এগুলো সলভ করার জন্য বিভিন্ন রুল আছে, তবে আমার মনে হয় না এগুলো সলভ করতে খুব একটা রুল লাগে। তোমার জাস্ট হচ্ছে একটু কমন সেন্স থাকলেই তুমি এগুলো সলভ করতে পারবা। কমন সেন্স কি জিনিস? যে জিনিসটা হচ্ছে আমাদের সোসাইটিতে কমন না, তাই না? সেটাকে আমরা হচ্ছে কমন সেন্স বলি। একটু কমন সেন্স দিয়ে একটু সলভ করার ট্রাই করো। ফার্স্ট এটা কি হবে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ হবে। তারপর এটা কি হবে? যে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন। এখানে মেইন সাবজেক্টটা কোনটা একটু বলো আমাকে। গার্ডেনটা না ফুলগুলো, এই ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্সের জন্য কি দিবা? আর দিবা। তারপরে দ্য থিকনেস অফ দ্য বুক কি হবে? হ্যাঁ, ভ্যারিস হবে। ব্যাস হয়ে গেল। এ বাস্কেট অফ অ্যাপেলস, এখানে মেইন সাবজেক্টটা কোনটা? এ বাস্কেট। তাহলে এ বাস্কেট অনুযায়ী আমরা কি দিব? হ্যাজ দিলাম। দ্য পসিবিলিটি অফ মেসিভ আর্থকোয়েকস ইন ঢাকা কি হবে? ইজ হবে, কারণ এখানে মেইন সাবজেক্ট কোনটা? পসিবিলিটি। ব্যাস হয়ে গেল। তারপরে আমরা পরেরটাতে যাই। এই যে এই নাউনগুলা, বক্সে যে নাউনগুলা লেখে, এই নাউনগুলাকে আমরা কি নাম দিলাম? কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউনের বিষয়টা যেহেতু আসলো, আমরা আদার যে নাউনগুলো আছে না, ওগুলো একটু আমাদের জানা উচিত, কারণ পরীক্ষায় মাঝে মাঝে আসে। নাউনকে না আমরা বিভিন্ন মানে পার্সপেক্টিভ থেকে ভাগ করতে পারি। কাউন্ট করার উপর বেস করে আমরা কীভাবে ভাগ করতে পারি বলো তো? কাউন্টেবল নাউন বা হচ্ছে
আনকাউন্টেবল নাউন। আবার এইটার নাউনের কনসেপ্ট অনুযায়ী আমরা নাউনকে ভাগ করতে পারি, এবং সেইটার ক্লাসিফিকেশন কীরকম হবে এইটা আমরা হচ্ছে কোনো সরাসরি বলে দিব না, আমরা আমাদের ইমাজিনেশন পাওয়ারকে কাজে লাগিয়ে তারপর হচ্ছে কনসেপ্টটা বের করে নিয়ে আসবো। আর এই যে নাউনের ক্লাসিফিকেশন, এটা তোমার এইচএসসিতে জীবনেও আসবে না, এগুলো আসবে হচ্ছে ভর্তি পরীক্ষাতে যেয়ে। মানে ধরো আমি সরাসরি রুলটা পড়ায় চলে যেতে পারতাম, এতে করে তোমার এইচএসসিতে কোনো ইম্প্যাক্টই পড়তো না, কিন্তু ভর্তি পরীক্ষাতে একটা ক্ষতি হয়ে যেত। তো এই জন্য হচ্ছে আমরা একটু যদি বাড়িয়ে পড়াই, তাতে যদি আমাদের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনটাও যদি হচ্ছে ইজি হয়, তাহলে এটা বন্ধু মানে খারাপ কিছু তো না। এখন আমরা একটু আমাদের ইমাজিনেশন পাওয়ারকে কাজে লাগিয়ে একটু ইমাজিন করব, যা যা বলবো তুমি ঠিক ওইটাই হচ্ছে ইমাজিন করবা, বুঝা গেছে? আচ্ছা, সবাই একটু ইমাজিন করো একটা গরু। করছো? কি কালারের গরু দেখছো? লাল। তুমি? সাদা। তুমি? সাদা কালো। তুমি? লাল। ব্রাউন। লাল। সাদা কালো। তুমি কি দেখছো? সাদা। তুমি? ব্রাউন। তুমি? সাদা। লাল। তুমি? কালো। সাদা। সাদা। তুমি কি? লাল। তুমি? সাদা কালো। আচ্ছা, যাক, এই যে আমরা বিভিন্ন গরু যে দেখলাম, লাল গরু, সাদা গরু, কালো গরু, আবার সাদা কালো গরু, এই গরুগুলোর ভিতরে কমন কি? সবাই কি? সবাই গরু। গরুর ইংলিশ কি? কাউ। তাহলে কাউকে আমরা কি নাউন বলতে পারি? গরু নাউন। কাউকে আমরা কি নাউন বলবো? আমরা কি নিছি দেখো, আমরা কি নিলাম? কমন নিছি না? তাহলে কাউকে আমরা কি নাউন বলবো? কমন নাউন। আচ্ছা, এইবার একটা প্লেয়ার ইমাজিন করো। করছো? কাকে দেখছো? রোনালদো। তুমি? রোনালদো। আরে সবাই রোনালদো দেখতে হবে। তুমি? তুমি কি? ও বললো সালমান মুক্তাদির। আচ্ছা, যাক, তুমি কি? হ্যাঁ, চিনি না কে? বাস্কেটবল। পৃথিবীর সবচেয়ে বোরিং খেলা মনে হয় বাস্কেটবল। এত গোল হইলে খেলা দেখে মজা আছে। তারপরে তুমি? ক্রিকেটও বোরিং। হ্যাঁ, বিরাট কোহলি। তুমি? হ্যাঁ, বসে আছে এখানে। তুমি? হ্যাঁ, কাউরি দেখো নাই? রোনালদো। সবাই রোনালদো। তুমি? কাউকে দেখো নাই? তুমি কাকে দেখছো? বেনজেমা। ওরে সেই অবস্থা। তুমি? রোনালদো। তুমি? মেসি। নেইমার। তুমি? রোনালদো। মেসি। তুমি? বেসবল। ওরে সর্বনাশ, বাংলাদেশ অনেক আগে যাচ্ছে, মানুষ এখন বাস্কেটবল দেখে, বেসবল দেখে। আমি বেসবল খেলা আগে হচ্ছে টিভিতে হয়তো আগামাথা কিছু বুঝতাম না, এটা বোঝার জন্য গুগলে সার্চ দিছিলাম, তারপরে যা আসছে ওগুলো ইতিহাস, আগামাথা কিছুই বুঝি নাই। এখন দেখো, এই যে আমরা যে এক একজন প্লেয়ার যে দেখলাম, কেউ দেখছে রোনালদো, কেউ মেসি, কেউ নেইমার, সবার ভেতর আসলে কমন জিনিসটা কি? সবাই কি? প্লেয়ার। তাহলে প্লেয়ারকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো। এখন যদি আমি তোমাদেরকে ইমাজিন করতে বলি যে মুশফিক, কাকে দেখবা? সবাই মুশফিক কি দেখবা? তার মানে যে জিনিসটা বললাম এক্স্যাক্ট সেটাই দেখছো না সবাই? তাহলে এই মুশফিককে আমরা কি নাউন ধরতে পারি? এটা কিন্তু কমন না, এটা হচ্ছে যা বলছে একদম এক্স্যাক্টলি ওইটাই দেখছো সবাই, তাহলে এটাকে আমরা কি নাউন বলবো? এক্স্যাক্ট নাউন। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। একদম যা বলছি তুমি প্রপারলি তাই দেখছো। তাহলে কমন নাউন আর প্রপার নাউনের ডিফারেন্সটা বুঝছো? বলো তো, রিভার কি হবে? কমন নাউন। আর আমি যদি বলি হচ্ছে যমুনা বা পদ্মা, তখন কি হবে? তখন হবে এটা কি? প্রপার নাউন। আমি যদি হচ্ছে বলি যে অ্যানিমেল, তাহলে কি হবে? কমন নাউন। আমি যদি বলি টাইগার, তখন কি হবে? তখন হচ্ছে এটা প্রপার নাউন। তাহলে কমন নাউন আর প্রপার নাউনের ডিফারেন্সটা বুঝছো? আচ্ছা, এবার ধরো আমি বললাম বাংলাদেশ ক্রিকেট টিম, আমাদের ইমাজিনেশনে কি আসছে বলো? একজন প্লেয়ার নাকি কালেকশন অফ প্লেয়ার্স? এ কালেকশন অফ প্লেয়ার্স না? তাহলে এটাকে আমরা কি নাউন ধরতে পারি? কালেকটিভ নাউন। এইবার এটা সবচেয়ে ইন্টারেস্টিং, বলো তো ভাইয়া, বিউটি এটা কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? আর বিউটি কি? বিউটি হচ্ছে নাউন। সবসময় মনে রাখবা যে নাউনকে না আমরা ইমাজিন করতে পারি, তাহলে বিউটিকে আমরা ইমাজিন করতে পারবো। একটু বিউটি ইমাজিন করো তো,
দেখো তো বিউটি বলার সাথে সাথে তোমার চোখে বা হচ্ছে তোমার ব্রেইনে কি ভেসে উঠছে, বা হাসতেছে কেন, কি দেখছো তুমি, কি দেখছো বা কাকে দেখছো, ও, কি দেখছো, পাহাড় পর্বত, তুমি কি দেখছো, ফুল, তুমি আচ্ছা যাক, ওর খালামণিকে দেখছে, তাও ভালো জিনিস দেখছে। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট হচ্ছে ওর কাজের বুয়াকে দেখছিল। এখন কেন দেখছে, কারণ কাজের বুয়ার নামই ছিল হচ্ছে বিউটি, এই জন্য হচ্ছে যে বিউটি দেখছে, বিউটিরে দেখছে। আচ্ছা তুমি কি দেখছো, এক্স্যাক্টলি কিছু দেখো নাই, তাহলে কয়টা দেখছো তুমি? আচ্ছা তুমি তুমি কি দেখছো মানার? একটা মেয়ে দেখছো, এই হুজুরে তুমি মেয়ে দেখলা, তারপরে তুমি কিছুই দেখো নাই? একটা মেয়ে কে, একটা মেয়ে কে, র্যান্ডম মেয়ে দেখছো? র্যান্ডম মেয়ে আবার কি জিনিস? তুমি কি দেখছো? কিচ্ছুই দেখো নাই? দেখো তোমাদের অত্যাচারও কিছুই দেখতে পেলো না। সর্বনা, সবার নাম বিউটি, তুমি সি বিচ, তারপরে তুমি কি দেখছো? কিচ্ছু দেখো নাই, তুমি কিচ্ছু দেখো নাই, তুমি পাহাড় পর্বতে গেলে কিছুই দেখতে পাও না, তুমি সি বিচ, তুমি কিচ্ছু না, তুমি ফুল, তুমি ওরে সর্বনাশ। ওই যে একটা ইন্ডিয়ান নায়িকা আছে না, ইন্ডিয়ান না শ্রীলঙ্কা, আচ্ছা যাক, তুমি নায়িকা দেখছো কেন, তুমি দেখবো নায়ক। আচ্ছা, এখন এই যে দেখো, কেউ দেখছে ফুল, কেউ দেখছে পাহাড় পর্বত, আবার কেউ পাহাড় পর্বতের জলে কিছু দেখতেই পায় না, আবার কেউ হচ্ছে নায়ক নায়িকা দেখছে, কেউ আবার র্যান্ডম মেয়েও দেখছে। এখন দেখো যে জিনিসটা কি আমরা এক্স্যাক্ট কোনো ডেফিনেশনে দাঁড় করাতে পারলাম? জিনিসটা খুবই বিমূর্ত হয়ে গেছে না? তোমরা কখনো বিমূর্ত ছবি দেখছো আর্ট গ্যালারিতে? ওই যে হিজিবিজি আঁকা থাকে, তোমরা যে ওইখানে দাঁড়িয়ে বাঁকিয়ে বাঁকিয়ে যে ছবি তুলো, কেন বিমূর্ত? বিমূর্ত মানে কি পুরোপুরি মূর্তমান না, এক্স্যাক্টলি আসলে বোঝা যায় না, কি একটু আবছা আবছা টাইপের। তাহলে যখন আমরা বিউটি বললাম, এক একজন এক একটা জিনিস দেখছে, কেউ দেখছে ফুল, আবার কেউ কেউ মনে মনে ভাবছে জুর ফুল, ফুলের সৌন্দর্য আছে, এটাতে ফল দেখলেও তো হয়তো, তাও কিছু খাইতে পারতাম। তার মানে এই জিনিসটা বিউটি, বিউটি জিনিসটা হচ্ছে খুবই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, খুবই বিমূর্ত একটা জিনিস। তাহলে বিউটিকে আমরা কি নাউন বলতে পারি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এইবার বলো তো, এই লোহা লক্কর কাঠ এগুলোকে আমরা কি নাউন বলবো? ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কয় ধরনের নাউন পেলাম? 5 ধরনের। আচ্ছা, এই 5 ধরনের কি কি আমরা একটু একে একে একটু দেখি। নাউন, নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তো এদের কনসেপ্ট অনুযায়ী আমরা এদেরকে 5 ভাগে ভাগ করি। আমি জানি আমি যদি ডিরেক্টলি নাউন পড়াতে যেতাম তোমরা অনেক বোরিং ফিল করতাম, ইভেন আমাকেও যদি কেউ পড়াতো আমিও বোরিং ফিল করতাম। এই জন্য হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এটা শিখে ফেললাম, যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে ইজিলি তুমি সলভ করতে পারবা। তো 1 নম্বরে আমরা দেই হচ্ছে তোমার কমন নাউন। কমন নাউনে কি থাকতে পারে? রিভার থাকতে পারে, হ্যাঁ, ওগুলো কাউন্টের উপর বেস করে, কাউন্টেবল আনকাউন্টেবল। মানে আমরা যখনই কোনো কিছু ক্লাসিফাই করি একটা পার্সপেক্টিভ থেকে করি। বলতো মানুষ কয় প্রকার? ও বললো 2, ও বললো 1, আর কেউ কিছু বলবা? তুমি যে 2 প্রকার বলছো, কি কি? সাদা আর কালো। তোমাকে রেসিস্ট বানাই দিল। আচ্ছা যাক, মানার কি দেখছো? ও, এইবার কি তোমাদের ভাব সম্প্রসারণে কি আসছিল? সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, নাকি এটাই আসছিল নাকি? আচ্ছা ঠিক আছে। আবার কেউ কেউ দেখে হচ্ছে নারী পুরুষ, আবার কেউ কেউ বলে ভাই মাঝামাঝিও কিছু আছে। তো এই যে দেখো যে সাদা কালো, নারী পুরুষ, বা ধরো হচ্ছে ধনী গরিব মধ্যবিত্ত, আমরা মানুষকে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, তাই না? প্রত্যেকটা ক্লাসিফিকেশন ডিপেন্ড করে তুমি কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করো সেটার উপরে। কাজেই আমরা যে নাউনকে সরাসরি বলতে পারি না যে নাউন 5 প্রকার। আমরা এইটা বলতে পারি যে কনসেপ্ট অনুযায়ী যদি আমরা ভাগ করতে চাই তাহলে নাউন 5 প্রকার, একটা একটা করে আমরা এখন লিখবো। আর কাউন্টের উপর বেস করে যদি ভাগ করতে চাও তাহলে হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। এই কাউন্টেবল আনকাউন্টেবল এইটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কানেকশন আছে, এই জন্য আমরা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এটা আমরা আলাদাভাবেই শিখবো। আচ্ছা, এখন আমরা জাস্ট এইটাই দেখি। রিভার, তারপরে ধরো হচ্ছে একটু আগে যে প্লেয়ার লিখলাম, ওই প্লেয়ারও হচ্ছে হবে। তারপরে ধরো প্রপার নাউন,
আমরা যমুনা নদীর কথা লিখলাম, তারপরে কার নাম লিখব? রোনাল্ডো। তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউনটা লিখি। টিম হতে পারে, জুরি হতে পারে। জুরি কি চিনো? বিচারকদের যে হচ্ছে টিমটা, সেটাকে আমরা জুরি বলি। তারপরে 4 নম্বরে হচ্ছে আমরা লিখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট নাউন যদি পরীক্ষায় আসে, তুমি কি হচ্ছে বসে বসে এরকম সার্ভে করবা যে স্যার ইমাজিন করেন তো, হ্যাঁ এই পাশের জন্য এই তুমি একটু ইমাজিন করো তো, তারপরে কি তুমি বসে বসে অ্যান্সার লিখবা? এরকম তার করতে পারবা না, তাই না? তো জিনিসটাকে একটু সহজে বলি, যে যখন কোনো অ্যাডজেক্টিভ তো চিনো, অ্যাডজেক্টিভের যে নাউন ফরম্যাটটা, ওইটা কি আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে থাকবে? মানে অ্যাডজেক্টিভ যখন নাউন হয়ে যায়, এটাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। বলো তো তাহলে ভাইয়া, ট্রু কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ এটা বলো। আচ্ছা, এইগুলা চেনার না একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? আমি কোন সাইডে লিখবো? এই যে এই সাইডে লিখি। ইট হতে পারে, তারপরে হি হতে পারে, তারপরে শি হতে পারে, তারপরে ইজ দিবা, ইজ দেওয়ার পরে একটা গ্যাপ দিবা। গ্যাপ দেওয়ার পরে যদি হচ্ছে কোনো একটা কিছু বসানোর পরে যদি মিনিংফুল হয়, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আবার ধরো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে ইটস, এই ইটস মানে কি বলতো? এটা আর বোঝাচ্ছে, ইট ইজ না। তারপরে হিজ লিখলাম, বা ধরো হচ্ছে হার লিখলাম, এইটার পরে যদি মিলে যায় তাহলে কি হবে? নাউন হবে। এইবার ট্রুটা কোথায় মিলে বলো তো? ইট ইজ ট্রু, প্রথমটা মিলছে না? সবগুলোই মেলা লাগবে না, যে কোনো একটা মিললেই হয়েছে। তাহলে ট্রুকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। পরীক্ষায় যদি আসে যে ট্রু এর নাউন কি হবে, তাহলে তুমি এখানে আগে বসাবা হিজ ট্রু হয় নাকি কি হয় বলো তো? হিজ ট্রুথ হয়। তাহলে ট্রু এর নাউন কি হবে? ট্রুথ হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনে এসে আমরা কি ট্রু লিখবো নাকি ট্রুথ লিখবো? ট্রুথ লিখবো। লিখলাম আমরা ট্রুথ। এবার বলো, এইখানে বিউটি যদি বলি, বিউটি কোথায় মিলে? হি ইজ বিউটি হয় বা শি ইজ বিউটি। তাহলে কি হতে পারে? হার বিউটি, তাই না? তাহলে বিউটি হচ্ছে নাউন, আর এটা অ্যাডজেক্টিভ কি হবে? শি ইজ বিউটিফুল। তাহলে বিউটিটাকেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এখন ধরো আরেকটা জিনিস বললাম যে ট্রুথফুল। ট্রুথফুল কি হবে বলো তো? ট্রুথফুল বসাও যে কোনো এক জায়গায়, কোথায় মিলে যায় বলো তো? প্রথমটাতে মিলে না, যে হি ইজ ট্রুথফুল। তাহলে ট্রুথফুলকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। পরীক্ষায় যদি এইভাবে আসে যে ট্রুথফুলের নাউন কি হবে, তাহলে কোথায় এখানে এখানে বসাও তুমি আগে। কি হয় বলো তো? হিজ ট্রুথফুলনেস। তাহলে ট্রুথফুলনেসটাকে আমরা কি বলবো? নাউন বলবো। বিভিন্ন বইতে খুবই খ্যাতভাবে লেখে যে শব্দের শেষে নেস থাকলে নাউন হয়, হ্যান থাকলে ত্যান হয়। এইভাবে শেখা উচিত না। তুমি কনসেপ্টটা বুঝো, মিনিংটা বুঝো। তারপরে ধরো হচ্ছে আমি যদি বলি অনেস্ট, অনেস্ট কোথায় পড়বে বলো তো? হি ইজ অনেস্ট, অ্যাডজেক্টিভ। তাহলে অনেস্টের নাউন কি হবে? অনেস্টি, হি ইজ অনেস্টি। ব্যাস হয়ে গেল। এইভাবে বসিয়ে বসিয়ে তুমি সবগুলোই হচ্ছে বের করে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা কয়টা লিখলাম? 4টা লিখলাম, আরেকটা বাকি, তাই না? এটাকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন। আমি একটু এই সাইডে লিখি। উড হতে পারে, আয়রন হতে পারে। এখন দেখো ভাইরা, কালেকটিভ নাউনে কারা কারা আছে? ইভেন পরীক্ষাতে এরকমও কোয়েশ্চেন হতে পারে যে নিচের কোনটি কালেকটিভ নাউন। বোঝা গেছে? এভাবেও পরীক্ষা আসতে পারে। আবার এগুলোর যে ইউজ, সেগুলোও হতে পারে। এগুলোর ইউজ কীরকম? এই যে কালেকটিভ নাউন,
কালেকটিভ নাউনে কি এলিমেন্ট একটা থাকে নাকি একের চাইতে বেশি থাকে? একের চেয়ে বেশি থাকে। তাহলে বলো তো ভাইয়েরা যে কালেকটিভ নাউন কি সিঙ্গুলার না প্লুরাল? এটা ডিপেন্ড করে আসলে কীরকম ডিপেন্ড করে। যদি এমন হয় যে একটা কালেকটিভ নাউন যদি সবাই মিলে একই উদ্দেশ্যে সেম কাজ করে এবং তাদের ডেস্টিনেশন যদি সেম থাকে তাহলে আমরা কালেকটিভ নাউনকে ধরবো সিঙ্গুলার। আবার তারা যদি সেপারেটেড হয়ে যায় তখন আমরা কি হিসেবে ধরবো? প্লুরাল হিসেবে ধরবো। ধরো ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। ক্লাস বলতে কিন্তু ক্লাসরুম না, মানে তুমি আমি মিলেই হচ্ছে ক্লাস। এখন যদি আমরা বলি যে দ্য ক্লাস ইজ স্টার্টিং সুন হবে নাকি আর স্টার্টিং সুন হবে? ইজ হবে, কারণ আমাদের সবার গন্তব্য কি? সেম। এবার বলো দ্য ক্লাস ইজ লিভিং নাও নাকি আর লিভিং নাও? আমরা যখন এখান থেকে বের হব সবাইকে আমরা একজনের বাসায় ঢুকবো? সবাইকে আমরা মানারের বাসায় ঢুকবো? যা আমরা সবাই মিলে মানারের বাসায় ঢুকি। আমরা কি করব? এখান থেকে বের হয়ে যে যার মতো ছড়িয়ে যাব। তো যেহেতু আমরা ডিসকানেক্টেড হয়ে গেলাম, এখন কালেকটিভ নাউনকে আমরা কি হিসেবে ধরবো? প্লুরাল হিসেবে ধরবো। তাহলে আমরা কি বলবো? যে দ্য ক্লাস আর লিভিং নাও। ডিফারেন্সটা বুঝছো? আচ্ছা, তাহলে বলো তো ভাইয়ারা, দ্য কমিটি হ্যাজ বা হ্যাভ এগ্রিড টু টেক দ্য ডিসিশন কি হবে? আমরা ডিসিশন নিছি মানে কি বোঝাচ্ছে এখানে? সবাই মিলে একমত হয়েছে, এক ডিরেকশনে কাজ, এই জন্য আমরা কি দিব এখানে? হ্যাজ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এইটা কি হবে বলো তো? যে দ্য কমিটি হ্যাজ বা হ্যাভ ডিভাইডেড রিগার্ডিং দ্য ইস্যু। ডিসকানেক্টেড হয়ে গেছে না? তাহলে কি দিব আমরা? হ্যাভ দিব। আচ্ছা, এখন আমরা একটু কালেকটিভ নাউনগুলো দেখি। মাঝে মাঝে এরকমও কোয়েশ্চেন হয় যে নিচের কোনটা কালেকটিভ নাউন। আমরা একে একে একটু কমন কিছু কালেকটিভ নাউন আছে সেগুলো একটু দেখি। ফার্স্ট দেখো আর্মি, তারপর হচ্ছে নেভি, কাউন্সিল, ফ্যামিলি, ক্যাবিনেট, অডিয়েন্স, ক্রু তো চিনো সবাই। মব চিনো? মব, হ্যাঁ, ফ্ল্যাশ মব শুনছো না? ফ্ল্যাশ মব এটা দিয়ে আসলে কি বোঝায়? হ্যাঁ, মানে তুমি যদি এটার একটা মানে স্টোরি বলা উচিত না, বলতে পারো যে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল, দেশটার নাম আমার ঠিক মনে নাই। তো সরকারি একটা প্রজেক্টের বিপক্ষে হচ্ছে একটা রাজনৈতিক দল আন্দোলন করতে চাচ্ছিল, কিন্তু তারা হচ্ছে একটু ভায়োলেন্সটাকে এড়িয়ে একটু ক্রিয়েটিভ ওয়েতে এটা প্রেজেন্ট করতে চাচ্ছিল। এই জন্য তারা কী করছে? একটা জায়গা হচ্ছে সিলেক্ট করছে, যে জায়গাতে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে টুরতে আসে। তারপর পাশের এক দোকানকে বলছে যে আপনারা ঠিক এই টাইমে এই মিউজিকটা ছাড়বেন। আর ওরা হচ্ছে আশপাশে সবাই ক্যাজুয়াল ড্রেসে ছিল, মানে সবাই হচ্ছে সেম থিমেও হচ্ছে জামা কাপড় না, তুমি আমি যেভাবে আছে এইভাবেই র্যান্ডমলি আশেপাশে ছিল। ঠিক ওই টাইমে মিউজিকটা ছাড়ছে, একজন যে নাচা শুরু করছে, আরেকজন জয়েন করছে, এরকম করতে 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 আশপাশের মানুষরা না, তারা ভাবছে কি এটা মনে হয় র্যান্ডম কোনো হচ্ছে এমনিতেই নাচতেছে, তারাও হচ্ছে এই নাচে যোগ দিস। মানে যে কয়জনকে নিয়ে আসলে এটা প্রেজেন্ট করার কথা ছিল, দেখা গেছে 3-4 গুণ বেশি মানুষ নিয়ে এটা প্রেজেন্ট করা হয়ে গেছে। তারপর যখন মিউজিক শেষ, যে যার মতো আবার চলে গেছে, কেউই হচ্ছে কাউকে চিনে না, এরকম এক অবস্থা। তো আশপাশে যারা পুলিশ ছিল তারা পুরো জিনিসটাকে একদম পুরা মানে একটা ফ্ল্যাশের মতো দেখছে, যে এক ঝলক কোত্থেকে আসলো, কারা আসলো, আবার চলেও গেল। তো ওইখান থেকেই আসছে ফ্ল্যাশ মব জিনিসটা। কিন্তু এই ফ্ল্যাশ মব নামে আমাদের দেশে যা হয়, এগুলো আসলে তোমার মিউজিক ভিডিও শুটিং হয় রাস্তা আটকিয়ে, তারপরে ধরো হচ্ছে বিভিন্ন স্পটে স্পটে হচ্ছে শুটিং হয়, মিউজিক ভিডিও বানায়, আমরা বলি এটা ফ্ল্যাশ মব। এখন মবের বিষয়টা গেল, মব মানে কি? মব হচ্ছে জনসমষ্টি, ফ্ল্যাশ মব মানে একটা ঝলক, মানে এক ঝলক জনসমষ্টি, হঠাৎ করে আসবে, হঠাৎ করে চলে যাবে। এটার উপর একটা মুভি ছিল, স্টেপ আপ নামে একটা মুভি ছিল, এখানে হচ্ছে বিভিন্ন ফ্ল্যাশ মব দিয়ে হচ্ছে ওরা বিভিন্ন জিনিস হচ্ছে প্রেজেন্ট করতো। এখন এই গ্যাং মানে কি বলতো? এটার মানেও দল, কিন্তু একটু নেগেটিভ ক্ষেত্রে আমরা ইউজ করি। তারপর কি আছে? ক্লাস, ব্যান্ড, আমাদের অনেক আন্টিরা বলে না ব্যান্ডের দল, ব্যান্ডই তো দল, আবার ব্যান্ডের আবার কিসের দল, তাই না? কাচের গ্লাস, আরে গ্লাসই তো কাচ, আবার কাচের গ্লাস আবার কি জিনিস? তারপরে দেখো ডিপার্টমেন্ট, গ্রুপ, কমিটি বানানটা একটু খেয়াল রেখো। তারপর হচ্ছে বোর্ড, ফ্যাকাল্টি, প্যানেল, টিম, জুরি, কংগ্রেস, এগুলো সবই মিনিং আসলে দল টাইপের বোঝায়। এগুলোর বাংলা করা আসলে কঠিন। অর্গানাইজেশন, ক্লাব, ক্রাউড, গভর্নমেন্ট, সবগুলোকে আমরা কি ধরবো? কালেকটিভ নাউন ধরবো। তাহলে এটা কি হবে বলতো? যে দ্য বোর্ড হ্যাজ মেড অ্যান্ড ইট বা দে, তারপর হচ্ছে হ্যাজ বা হ্যাভ রিচড ডিসিশন নিছে মানে কি? সবাই মিলে সেম ডিরেকশনে আছে না? তাহলে আমরা কি দিব? ইট, আর এখান থেকে কি নিব? হ্যাজ নিলাম। দ্য পুলিশ ইজ বা আর কামিং, কি হবে বলো তো এটা? আচ্ছা, পুলিশকে ধরা হয় হচ্ছে তোমার প্লুরাল নাউন হিসেবে। কেন ধরা হয় ওরাই ভালো জানে।
তাহলে পুলিশের বাংলা কি বলো? পুলিশ। পুলিশের বাংলা হচ্ছে পুলিশ। তারপরে এই যে জানালার পরে দেখবা কি ছোট্ট একটা ছাদের মতো আছে, এটা কি? সানসেট। সানসেট তো সূর্যাস্ত, এটা আসলে কি? সানশেড। সানশেডকে আমরা কি বানাই ফেলছি? সানসেট। তারপরে হচ্ছে পর্তুগিজরা আমাদের দেশে নিয়ে আসছিল আনানাস, কিন্তু আনানাস এতটাই রসালো দেখে আমরা এটার নামই দিয়ে ফেলছি আনারস। হ্যাঁ, অনেক কিছু আমাদের নিজেদের মতো করে এরকম চেঞ্জ করে নিস। তাহলে পুলিশের বাংলা কি বললাম? পুলিশ। আমরা প্রায় বলি না ওই একটা পুলিশ, একটা পুলিশ, ওইটার ইংলিশ কি হবে? এ পুলিশ ম্যান। বোঝা গেছে? বা এ পুলিশ অফিসার। বোঝা গেছে? আমরা সরাসরি পুলিশ বললে তখন জিনিসটা পুরো ব্যাটালিয়নকে বোঝায় এবং এটাকে আমরা প্লুরাল হিসেবে ধরি। তাহলে যেহেতু লিখছে দ্য পুলিশ, ইজ হবে না আর হবে? আর হবে। এটা সেইভাবে মনে রাখবো, পুলিশ হচ্ছে অলওয়েজ প্লুরাল। যদি সিঙ্গুলার হিসেবে বানাতে চাও তাহলে দ্য পুলিশ ম্যান, তখন কি হবে? ইজ কামিং। ক্লিয়ার বিষয়টা?